রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বরুণকান্দি এই এলাকা কর্তৃক আয়োজিত আজকে এই সাধারণ সভার সম্মানিত ভাই সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন ভাই সহ অন্যান্য দায়িত্বশীল একান্ত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমাদের দেশ 54 বছর হলো স্বাধীন হয়েছে। আমাদের এই দেশ স্বাধীনতার যে স্বপ্ন ছিল, আমাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এই 54 বছরে কিন্তু সেটা পূরণ হয়নি। অনেক দল ক্ষমতায় এসেছে, নেতারা ভোটের সময় আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা লুটপাট, দুর্নীতি এবং সন্ত্রাসকে তারা বেছে নিয়েছে। এই কারণে বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। আমাদের এই দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় মার্কায় জয়ী হয়, তাহলে আমি আপনাদের বলতে চাই, এই যে দেখেন নওগাঁ শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলেরও আমাদের যে রাস্তাঘাট, এগুলোর যে বেহাল দশা, এখন যে নওগাঁ শহরের রাস্তাগুলো এগুলো পুকুরের মতো হয়ে গেছে। এগুলো কি কারণে হয়েছে? এগুলো দুর্নীতি, অবহেলা এবং স্বেচ্ছাচারিতার কারণে হয়েছে। এগুলোর প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা শুধু দুর্নীতির পিছনে ছিল, টাকা ইনকামের পিছনে ছিল, জনগণের কথা ভাবেনি। একটা রাস্তা যদি তৈরি করা হয়, এর মেয়াদ যদি থাকে 5 বছর, নতুন রাস্তা 6 মাস পর থেকে খোয়া ওঠা শুরু হয়ে যায়। এই যে অবস্থা, কেন? কারণ 100 টাকার রাস্তা সেখানে খরচ হচ্ছে 30, 40, 50 টাকা খরচ হয়, আর বাকি 60-70 টাকায় লুটপাট করে নেওয়া হচ্ছে। প্রিয় এলাকাবাসী, আসুন আমরা একটিবার জামাত ইসলামকে ভোট দেই এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সুযোগ করে দিই। আমি যদি এই নওগাঁ সদরে আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে পরে যুবকদের কর্মসংস্থানের আমি ব্যবস্থা করব। আপনারা বলবেন এটা কিভাবে হবে? প্রিয় ভাইরা, প্রথমত যদি জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই কাজটা খুবই সহজ হবে। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সরকারের হাতে তখন টাকা থাকবে। হয় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, না হলে কোনো না কোনো কাজের ব্যবস্থা করবে। আর যদি তাও না পারে, তাহলে যুবকদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের উদ্যোক্তা বানানো হবে। তাদের বিনা সুদে 10 লাখ টাকা ঋণ দেওয়া হবে। এই ঋণ দিয়ে তারা ব্যবসা করবে, অথবা যদি কেউ বিদেশ যেতে চায়, সরকার তাদেরকে বিদেশে পাঠাবে, চাকরির ব্যবস্থা করে দিবে, সেখান থেকে তারা লোন পরিশোধ করবে। প্রিয় ভাইরা, এরপরে আমাদের এখানে মাদকের সরাসরি দেখবেন যে বর্ডার দিয়ে মাদক ঢুকছে, আমাদের মানা করছে না, তখন চলে আসছে। বর্ডারে কোনো সময় মাদক ধরা পড়ে না। আপনি পেপার পত্রিকায় দেখবেন মাদক ধরা পড়তেছে এলাকায় এসে। এলাকায় তো মাদক তৈরি হয় না। নওগাঁতে কি হিরোইন তৈরি হয়? ফেন্সিডিল তৈরি হয়? হয় না। তাহলে আসছে কোথায় থেকে? বর্ডার দিয়ে ঢুকতেছে। তাহলে বর্ডারে কেন কোনোদিন ধরা পড়ে না? ওখানে কিন্তু টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের সন্তানেরা এই মাদক কিনে খাচ্ছে, নাম কস্তে কিছু ধরে নিয়ে এগুলো মামলা দেওয়া হচ্ছে দেখানোর স্বার্থে যে হ্যাঁ আমরা মাদক নির্মূল করার জন্য ধরছি। কিন্তু ব্যবসায়ীদের ধরে না, ধরে কাদের? যারা মাদক কিনে খায়। একজন যিনি মাদক কিনে খাচ্ছে, আপনি কয়জনকে ধরবেন? কিন্তু যদি ব্যবসায়ীকে ধরা হয়, যদি ওই বর্ডারে যদি মাদক আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু আর মাদক আমার এলাকাতেই আসবে না। এলাকায় না আসলে আর মাদক পাবে না। প্রিয় ভাইরা, এরপরে যে বিষয়টা, আজকে অফিস আদালতে আমাদের দুর্নীতি, এই যে আজকে থানাতে যাবেন,
এখানে ওসি ঠিক মতো কাজ করতে পারে না, সকাল বিকাল দালালেরা যায় বসে থাকে। এখানে গরিব দুঃখী মানুষেরা ওই থানার গেট পার হতে পারে না। আমি আপনাদের বলছি, আমার দল ক্ষমতায় যাক না যাক, আমি যদি এমপি হতে পারি এই থানা দালাল মুক্ত করবো ইনশাআল্লাহ। এখানে কোন রকম দালাল ঢুকতে পারবে না, কোন রকম কেউ এখানে প্রভাব খাটাতে পারবে না। থানা হবে গরিব, অসহায়, দুর্বল মানুষের আশ্রয়স্থল ইনশাআল্লাহ। আমাদের এই যে হাসপাতাল, এত বড় হাসপাতাল, সরকার এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। প্রিয় ভাইরা, আজকে হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা হয় না। এখানেও একটা বড় সিন্ডিকেট রয়েছে। এই যে আজকে দেখেন আপনি ক্লিনিকগুলো ঠিক মতো, ওখানে গেলে আপনি ডাক্তার পাচ্ছেন, ওখানে ট্রিটমেন্ট পাচ্ছেন, ওখানে পরীক্ষা নিরীক্ষা টাকা দিলে হচ্ছে। ওই একই যন্ত্রপাতি, অনেক দামি যন্ত্রপাতি হাসপাতালে আছে, তাহলে জনগণ কেন হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না? এর কারণ হচ্ছে সিন্ডিকেট। ইনশাআল্লাহ এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে। নওগাঁ সদর হাসপাতাল আরো আধুনিকায়ন করা হবে। আমাদেরকে রাজশাহী, বগুড়া চিকিৎসা নিতে যেতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, আমরা 54 বছরে যা পারিনি, একবার সিদ্ধান্ত নেই, এই দেশকে পরিবর্তনের সিদ্ধান্ত নেই, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেই। আমাদের এই দেশকে বলা হয় গরিব দেশ, আসলে এই কথাটা মিথ্যা। এই দেশ গরিব দেশ ছিল না। আমাদের আজকে থেকে কিছুদিন বলতে আমি বলছি যে 400-500 বছর আগেও, এই যে 1600 শতাব্দীতে যখন ঈশা খাঁ আমাদের এই বাংলা শাসন করত, তখন এই বৃহত্তর বাংলা, বিহার, উড়িষ্যার এটার নাম ছিল বাংলা। বাংলা বলে এটা আমাদের এলাকা ছিল। এই বাংলা যখন শাসন করত, তখন কিন্তু এই বাংলা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ। আপনারা বলবেন এটা আমার মুখের কথা। প্রিয় ভাইরা, আপনাদের এখন তো মোবাইল রয়েছে, আমার মুখের কথা তো বিশ্বাস করার দরকার নাই। গুগলে সার্চ দিবেন, অথবা একটা নতুন অ্যাপস আছে, ইয়ংরা পারবে, সেটা হচ্ছে ChatGPT। এখানে সার্চ দিয়ে আপনারা শুধু বলবেন ঈশা খাঁ আমলে বাংলাদেশ পৃথিবীর কততম ধনী ছিল, দেখবেন যে চলে আসবে 4-5 নম্বরের ধনী ছিল। এরপরে আমাদের ছিল নবাবী আমল, আপনারা নাম শুনেছেন, নবাব আলীবর্দী খান, তার নাতি ছিল নবাব সিরাজদৌল্লা খান, নাম শুনছেন না? এই সিরাজদৌল্লার সময় এই বাংলাদেশ ছিল পৃথিবীর 3য়তম ধনী দেশ। তাহলে কেন এত গরিব দেশ হলো? 200 বছর ইংরেজরা আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, 24 বছর পাকিস্তান শোষণ করেছে, আর এই 54 বছর হলো আমাদের নেতাদের দ্বারা দুর্নীতি শোষণের কারণে আজকে আমার এই প্রিয় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা যদি দাঁড়িপাল্লায় মার্কায় আপনারা যদি ভোট দেন এবং জামাত ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমি যে কথাগুলো বললাম, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠন করা হবে। নতুন ভাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে আবারও মাথা উঁচু করে দাঁড় করানো হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মা বোনেরা এসেছে, আমি একটা কথা শুধু মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যে অনেকে বলে যে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে অথবা ইসলাম ক্ষমতায় আসলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দিবে না। এই যে মা বোনেরা এসেছেন, আমি মা বোনদের প্রতি সম্মান রেখে বলি, এটা একেবারে মিথ্যা কথা, ইসলামের প্রতি একটা অপবাদ। আল্লাহ রসুলের সময় এখানে অনেক আলেম ওলামা আছেন। আল্লাহ রসুলের সময় তার স্ত্রী আম্মাজান খাদিজা ছিলেন মক্কা, মদিনা, সিরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী। এই নওগাঁ জেলার সমান না, বাংলাদেশের মতো প্রায় 12টা দেশের সমান দেশের তিনি ব্যবসা করতেন। আজকে তাহলে যদি আম্মাজান খাদিজা তিনি ছিলেন ব্যবসায়ী, তাহলে তিনি যদি এত বড় ব্যবসায়ী হতে পারেন, তাহলে আমাদের মা বোনেরা হতে পারবে না? তাহলে যারা বলছেন যে ইসলাম আসলে মা বোনদের ঘরের মধ্যে আটকায় রাখবে, আল্লাহ রসুলের স্ত্রী হলেন এত বড় ব্যবসায়ী, আর আমরা মা বোনদের ঘরে আটকায় রাখবো, এগুলো মিথ্যা কথা। এরপরে আম্মাজান আয়েশা ছিলেন বড় শিক্ষক, মুহাদ্দিস, ফকি ছিলেন। তিনি পুরুষ সাহাবী, মহিলা সাহাবীর শিক্ষক ছিলেন। অনেক মহিলা সাহাবী তারা সেনাবাহিনীতে চাকরি করেছেন। তারা সেনাবাহিনীতে মানে আল্লাহ রসুলের সাথে তারা বর্ম পরে ঘোড়ায় চড়ে তারা যুদ্ধ করেছেন।
তারা চিকিৎসার কাজ করেছেন, নার্সিং এর কাজ করেছেন, তারা কুটির শিল্পর কাজ করেছেন। তবে ইসলাম নারীদের শুধু সমান অধিকার না, ইসলাম নারীদের বেশি অধিকার দিয়েছে। এই যে বিষয়টা আমাদের অনেকের বুঝতে ভুল হয়। যদি কোনো নারী মনে করে যে আমি এত কঠিন কাজ কোনোটাই করব না, আমি বাড়িতে থাকবো, ইসলাম বলতেছে এই নারীকে বাড়িতে থাকবে, তাকে বসে বসে খাওয়াবে পুরুষ। তাহলে কি এইটা কি অধিকার বেশি হলো না কম হলো? একজন মা, একজন মেয়ে, একজন কন্যা যদি মনে করে চাকরি করবে, আলহামদুলিল্লাহ সে পারবে। কিন্তু সে যদি মনে করে যে না আমি কঠিন কাজ করতে পারবো না, যেরকম ধরেন আমরা এই যে মাঠে কাজ করি, কোদাল নিয়ে যায়, নাঙ্গল, এখন তো নাঙ্গল নাই, বিভিন্ন ভাবে আমরা কাজ করতেছি। এখন সমান অধিকার মানে কি আপনি মেয়ে মানুষকে ওই মাঠে পাঠাবেন জোর করে? ইসলাম বলতেছে এটা আপনি জোর করে পাঠাতে পারবেন না। হ্যাঁ, তারা যদি কোনো স্বামীকে সাহায্য করতে চায় সে যেতে পারবে ইচ্ছা করলে, কিন্তু এই যে কঠিন রোদের ভিতরে কষ্ট করে মেয়েদেরকে কোনো কষ্টের কাজ দেওয়া যাবে না। পুরুষরা তাকে ইনকাম করে খাওয়াতে হবে নারীরা যদি বাড়িতে থাকতে চায়। আবার কোন নারী যদি চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়, পুরুষরা তাকে সহযোগিতা করতে বাধ্য। এই যে নারীদের অধিকার ইসলামে বেশি দিয়েছে, সেই কথা না বলে অনেকে বলে ইসলাম আসলে নাকি নারীদের ঘর থেকে বেরোতে দিবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। নারীদের অধিকার আরো বেশি হবে, নারীরা সম্মান পাবে। ইসলামের সমাজে নারীরা হবে সবচেয়ে বেশি সম্মানিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।